আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগর কৃষি খামারের খামার পর্বে আপনাদেরকে মোবারকবাদ, ঈদ মোবারক। আপনাদেরকে আজকে আপনাদের যে জিনিসগুলো দেখাবো আমার খামারের সার্বিক অগ্রগতি। এতদিন আমি আপনাদেরকে এক একটা জাতের মুরগির এককভাবে কিছু ভিডিও দেখিয়ে আসছিলাম পর্ব টু পর্ব। আজকে যে পর্বটা নিয়ে আসছি একটা টোটাল খামারের সার্বিক পর্বটা নিয়ে একটা বিস্তর আলোচনা, যে আলোচনাতে আমার মুরগি আপনারা সকলেই জানেন যে 5টা জাতের ভিতরে 4টা জাতের ডিমে চলে আসছে। আর আজকে তাদের ডিম প্রাপ্তির দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে মাশাআল্লাহ অনেক ভালো একটা অগ্রগতি আমি পেয়েছি। আর যে অগ্রগতিটা আপনাদেরকে শেয়ার করার জন্য বা আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটা করা। দেখেন আমার এখানে এটা আছে আপনার দেশি পাহাড়ি ভেরিয়েন্ট, এটা দেশি পাহাড়ি মুরগি। আর এই পাশে আছে দেশি মুরগি। আর এই পাশে দেখেন আপনাদের আছে ফার্মি ভেরিয়েন্ট দুইটা ফ্লকে আছে। দেখেন ওই যে খাঁচার ভিতরে ব্রিডিং হচ্ছে, দেখেন কত সুন্দর সফলভাবে ব্রিডিং হয়। অনেকেই বলে খাঁচার ভিতরে ব্রিডিং হয় না, আপনারা তা ভিডিওতে দেখলেন। এটা আল্লাহ তাআলা অশেষ মেহেরবান যে আপনাদেরকে বাস্তবে দেখাতে পারতেছি। আর যে প্রসঙ্গটা, এই যে উপরিভাগে দেখেন, উপরিভাগে অষ্টলাভ মুরগি, এই যে উপরিভাগে এই যে এখানে 2টা ইউনিট আছে। আর এই পাশে এই যে এই পাশের উপরে 2টা ইউনিট আছে অষ্টলাভ। তা আমরা আগে অষ্টলাভ দিয়ে শুরু করি। আপনারা সকলেই জানেন আমার অষ্টলাভের মুরগির বয়স আজকে 4 মাস 22 দিন। 4 মাস 22 দিনে অষ্টলাভ মুরগি গতকালকে আলহামদুলিল্লাহ প্রথম ডিম পেয়েছিলাম, সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। আর প্রতিটা মুরগি একদম একই রকম দেখতে, একই রকম সাইজ। আমি কিছুদিন আগে তাদেরকে আমি এনডিকিল ভ্যাকসিনটা দিয়েছি। আশা করি ইনশাআল্লাহ আগামী শুক্রবার এদেরকে আমি বার্ড ফ্লুর ভ্যাকসিনটা দিয়ে দিব। ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের মাঝে, আর এই নিয়ে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখানে দেখেন এত বড় একটা খাঁচা, এই খাঁচাটা এখান থেকে এই মাপটা হচ্ছে 3 ফিট, আর এখান থেকে এখানে মাপ হচ্ছে অলমোস্ট 2.5 ফিট। এই 3 ফিট 2.5 ফিট ইউনিটের ভিতরে আমি 3টা মুরগি একটা মোরগ দিয়েছি অষ্টলাভের জন্য। যার দরুন দেখেন মুরগিগুলো বেশ ভালোভাবে হাঁটাচলা করতে পারে, খাবার খেতে পারে, পানি খেতে পারে, আবার ব্রিডিং করতে পারে। দেখেন পর্যাপ্ত জায়গা তাদের জন্য আছে। এখানে আমি কিন্তু 5 পিস মুরগি 1 পিস মোরগ দিতে পারতাম, কিন্তু তাতে আমার বীজ ডিম বা মুরগির সুস্বাস্থ্য, মুরগির চলাফেরাটা ভালো হতো না। মুরগি যত চলাফেরা করবে, মুরগি তত ক্ষুধা লাগবে, মুরগি তত ভালো খাবার খাবে, তত ভালো তাদের অগ্রগতি আসবে। ঠিক এই একই রূপে আমার প্রতিটা খাঁচা একই ডেকোরাম, একই ডিজাইনে করা। এখানেও 3 পিস মুরগি 1 পিস মোরগ, এখানেও 3 পিস মুরগি 1 পিস মোরগ। আপনারা দেখবেন প্রতিটা খাঁচাতেই অষ্টলাভের সেম লুকিং মুরগির দিক দিয়ে, মোরগগুলো যেমন মুরগিগুলো সেমন। এখান থেকে আমি বলতে পারি অষ্টলাভের জাত একটা ইউনিফর্মিক জাত। তাদের কালারটা অনেকটা ফার্মির মতন। ফার্মির যেমন সব একজাতীয় কালার, একটা ইউনিক কোড আছে, ইউনিফর্মিক কোড, অষ্টলাভের তাই। তা আমরা অষ্টলাভের এই 3টা ইউনিট, 1টা 2টা 3টা ইউনিটের কোনো ডিম এই পর্যন্ত পাইনি। গতকালকে এই ইউনিটের আমি একটা ডিম পেয়েছিলাম, আজকে এই ইউনিটের 2টা ডিম পেয়েছি। এই 2টা ডিম দেখেন, আপনি একটু জিনিস খেয়াল করবেন। এই 2টা ডিমের ভিতরে এই ডিমটা ছোট, এটা বড়। গতকালকে ডিমটা আমি এরকম ছোটই পেয়েছিলাম, আজকে দ্বিতীয় ডিম যে এই ডিমটা যে গতকালকে পারছে সেই মুরগির দ্বিতীয় ডিম এটা, সেটা একটু বড় হয়েছে। আস্তে আস্তে ডিমটা সাইজ পূর্ণাঙ্গ বড় হবে। আর এই ডিমটা যে প্রথম পারছে তার কিছু সাইন সিনড্রোমে আমরা অনেকটা ক্লিয়ার, কিন্তু মুরগির প্রথম ডিম পারলে মুরগি কিছু ব্লিডিংয়ের একটু দাগ থেকে যায়। এটাই হচ্ছে প্রথম ডিমের একটা সাইন সিনড্রোম। আর আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলো খুব শীঘ্রই সবগুলো মুরগি ডিমে চলে আসবে। ডিমে আসার জন্য মুরগির যে বাহ্যিক যে সাইন সিনড্রোমগুলো আছে সেটা আপনাদেরকে আমি বলি। মুরগিগুলো যথেষ্ট পরিমাণ নয়েজ করবে, মুরগি খুব তৎপর হয়ে যাবে, মোরগের সাথে মিট করার জন্য তারা রেসপন্স সাড়া দিবে, এবং তারা যথেষ্ট একটা গ্লেজপূর্ণ, তাদের শরীরে একটা গ্লো আসবে, এবং তাদের পিছন সাইড একটু ভারী, একটু রাউন্ডেড হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই সকল সাইন সিনড্রোমে আমার যে 12টা মুরগি, 3 4 12টা সবগুলো মুরগি একদম আমি নিজেও ডিফারেন্ট করতে পারি না।
কোন মুরগিটা আমি ডিফেন্ড করতে পারি না। মোরগগুলোকে ডিফেন্ড করা যায়, 3টা মোরগ অলমোস্ট সেম, একটা না সরি মোরগগুলোও ডিফেন্ড করতে পারি না, কিন্তু একটা মুরগি আমি ডিফেন্ড করতে পারি। এখানে একটা মুরগি আছে, তার গলায় একটা রেড মালা, একটু রেডিশ। আর প্রত্যেকটা মুরগি দেখেন, প্রত্যেকটা মুরগি সেম, শুধু এই এক্সেপশনাল এই মুরগিটা বাদে, এই মুরগিটা বাদে প্রতিটা মুরগিকে আলাদা করার মতো আমিও করতে পারি না। মোরগগুলো দেখেন, মোরগগুলো এই মোরগটা যেরকম দেখতে পাচ্ছেন, এখানে ওই মোরগটাও সেম, আবার এদিকে মোরগগুলো দেখেন, এদিকে মোরগগুলো সেম সেম, আলাদা করা যায় না। তো এই অস্ট্রেলাপের এই যে 2 পিস ডিম পেয়ে পাইলাম এই যে ভেরিয়েন্টের, এবং মুরগিগুলোকে আমার এখন পর্যাপ্ত খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ। আর একটা মুরগি একটা ডিম উৎপাদন করতে গেলে সাধারণ কমন একটা ক্ষেত্রে 120 গ্রাম খাবার প্রয়োজন, অস্ট্রেলাপের ক্ষেত্রে একটু বেশি প্রয়োজন। আমি বলবো 130 গ্রাম খাবার। আমি যদি একটা মুরগিকে প্রতিদিন 130 গ্রাম খাবার দিতে পারি, তাহলে আমি তার থেকে একটা ডিম আশা করব। এর থেকে কম খাবার দিলে সে আমাকে ডিম দিবে না, কারণ ডিমটা তো তার খাবার থেকে তো উৎপাদন হবে। ডিম দেওয়া তার বয়স হয়ে গেছে, কিন্তু তাকে সেই পরিমাণ খাবার না দিলে সে ডিম দেবে না। অনেকে বলে যে ভালো জাত পালতেছি, ডিম পাচ্ছি না, রেগুলার ডিম দিচ্ছে না। তার অন্যতম কারণ এটা আমরা অনেকেই জানি না। যে কোনো মুরগি ডিমে আসুক, দেশি হোক বিদেশি হোক, ভালো জাতের ডিমের মুরগি হোক, তাকে যদি একটা ডিম পাড়ার জন্য মিনিমাম যে খাবারটুক প্রয়োজন, সেই খাবারটুক যদি দৈনিক আপনি না দিতে পারেন বা না খাওয়াতে পারেন, সে তারপর দিন আপনাকে ডিম দিবে না। এটা মাথায় রাখতে হবে। এই প্রতিদিন আমি যদি দেখেন যদি 130 গ্রাম খাবার দিতে পারি প্রতিটা মুরগিকে, তাহলে সে আমাকে প্রতিদিন একটা করে ডিম দিবে। যদি এর ভিতরে ডিম না দেয়, তখন তার কোনো অন্য কোনো সমস্যা আছে, তার কোনো রোগ ব্যাধি আছে, সেখানে ট্রিটমেন্ট করতে হবে। যদি সুস্থ মুরগি থাকে, তাকে এই পরিমাণে খাবার আমাকে দিয়ে যেতেই হবে। এখন আমাকে তাকে খাবার দিলে সে আমাকে কন্টিনিউ এখন ডিম দেবে। এখন মুরগি আমার ডিমের জন্য উপযোগী। এটা আমার অস্ট্রেলাপের নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। এই অস্ট্রেলাপ এই ভেরিয়েন্টটা আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি মহান রব্বুল আলমিনের কাছে। এই যে অস্ট্রেলাপে 2টা ডিম পেয়েছি, আমি ডিমগুলো আমি এক জায়গায় জড়ো করি আজকে। আপনারা দেখবেন যে খামার করলে যে একটা আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তি বা নিজের যে একটা নিজের প্রয়াস বা নিজের উদ্যোগের ফলে একটা আউটপুট আসা, এটা একটা অনেক বড় তৃপ্তি, বড় আনন্দ। এই আনন্দ টাকা বিনিময়ে আসে না, এটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এবার আমি চলে যাই পাহাড়ের দিক দিয়ে। পাহাড়ি মুরগি দেখেন, আমার এই 3 পিস মুরগি, 1 পিস মোরগ আছে। এই পাহাড়ি মুরগি ভেরিয়েন্টের ভিতরে মোরগটা পা নিয়ে একটু সমস্যা আপনাদেরকে বলেছিলাম। সেই আলহামদুলিল্লাহ মোরগটা নিয়ে যে চিন্তা ছিল, সেই চিন্তাটা আমার নাই। মুরগির সাথে মিট করতেছে, আলহামদুলিল্লাহ সফলভাবে মিট করতে পারে। পাহাড়ি মুরগি আমাকে ডিম দিয়েছে দেখেন আজকে, এই যে পাহাড়ি মুরগির ডিম, এটাও ছোট পরিসরের ডিম। পাহাড়ি মুরগির ডিমটা ইতিপূর্বে আপনাদেরকে দেখা যাচ্ছে আরো বড় ডিম আমার এই যে এই মুরগিটা পারে। আর এই যে গলা ছিলা মুরগিগুলো, এটা তো নতুন, ওটাও নতুন, কিন্তু এদের ডিমগুলো আস্তে আস্তে বড় হবে। এটা হচ্ছে পাহাড়ি মুরগির ডিম আজকে আমি পেয়েছি। আশা করি খুব শীঘ্রই এদেরকে আমি সমান হারে ডিম পেয়ে যাবো ইনশাআল্লাহ। তা সর্বোপরি ওই একই মেসেজ, এখন এদেরকে আমার একনিষ্ঠভাবে সুষম খাদ্য দিতে হবে দৈনিক ডিম মাফেক। এদের বেলায় আমরা 120 গ্রাম করে খাবার দেবো, পাহাড়ি মুরগির বেলায় বা 125 গ্রামও দিতে পারি। এখানে এই মুরগিগুলো দেশি মুরগির থেকে অনেক বড়। আমরা এইভাবে খাবারটা দিতে পারলে আমি আশা করবো আগামীতে রেগুলার দিতে আমরা ডিমটা পাবো। এই পাহাড়ি মুরগি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মুরগিটা, ওটা ছিল ওই গলাশিলা নয়, ওটা অনেক বড় জাতের একটা মুরগি। এই মুরগিটা এককভাবে দেখলে মনে হবে ছোট, যখন একটা দেশি মুরগির সাথে আমি তুলনায় আনবো, তখন আপনারা দেখবেন কতটুকু বড় ছোট। আমি তুলনা করতেছি শীঘ্রই। এটা হচ্ছে গলাশিলা মুরগি, এই ভদ্রলোক। আর পাহাড়ি মুরগির চেনার ক্ষেত্রে একটা অন্যতম বৈশিষ্ট্য আজকে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা সেটা খেয়াল করবেন। দেশি মুরগির ফুলগুলো সাধারণত এই যে এই ফুলটা সোজাই ওঠে, আর পাহাড়ি মুরগির ফুলটা কিন্তু এরকম বাঁকা থাকে। এই দেখেন যে একটু পিছন দিকে বাঁকা থাকে, প্রতিটা পাহাড়ি মুরগির ফুলগুলো পিছন দিকে বাঁকা থাকে। দেশি মুরগির ফুল তার ফুল এরিয়াতে উপরে উঠে, আর পাহাড়ি মুরগির ফুলটা একদম পিছন দিকে বাঁকা চলে যায়। সব থেকে ভালো পার্থক্য মোরগটার দিকে তাকালে, মোরগটার দিকে আপনারা দেখেন, মোরগটা ফুলটা দেখেন, মোরগের ফুলটা কিন্তু শেষ ভাগটা বাঁকা হয়ে গেছে এবং লম্বা বাঁকা হয়ে গেছে। আর অন্যান্য দেশি মোরগের ফুলটা যেমন বড় চওড়া প্রশস্ত হয়, পাহাড়ি মুরগির ফুলগুলো লাম্বাটে হয় এবং একটু বাঁকা হয়ে যায়। এক্ষেত্রে আমি পাহাড়ি মুরগি আরেকটা সাইন সিনড্রোম হচ্ছে, তাদের পাগুলো সাধারণত একটু অন্য কালার হয়ে থাকে, গ্রিন টাইপ বা ইয়েলো টাইপ, অন্য টাইপ হয়ে যায়। পিঙ্ক কালার বা গোলাপি কালার পা খুবই কমই পাওয়া যায়। পাহাড়ি মুরগি সাধারণ মুরগির থেকে অনেক বড় হয়। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগি। দেশি মুরগি আমার এখানে 3 পিস আছে দেখেন, 1 2 3 পিস নতুন রানিং। আর ওই যে বড় মুরগিটা, ওটার বয়স আজকে
2 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। আমার সব থেকে বড় মুরগিটা, ওখানে ওর মাধ্যমে আমি অনেক ডিম ফুটিয়েছি। ও এখন আছে, ওই যে পিছনে চলে গেছে ওই মুরগিটা শেষ ভাগে। এই 3টা মুরগি আলহামদুলিল্লাহ 3টা ডিম দিয়েছে। দেখেন এই যে 3টা ডিম দিয়েছে দেশি মুরগি। আজকে দেশি মুরগি 3টা ডিম দিয়েছে। দেখেন এই 3টা দেশি মুরগি ডিম পেয়েছি আমি 3টা। এই 3টা মুরগি তাদের ডিম দিয়েছে। একটা মোরগ আছে। আর দেশি মুরগিগুলো সাধারণত ছোট হয় একসাথে। আমি বলবো যে দেশি এবং পাহাড়ি দুটোটা দেখানোর জন্য একসাথে একই ফ্রেমে যাতে আসে ক্যামেরায়। দেখেন একই ক্যামেরা যদি আসে পাশাপাশি, দেখেন এই যে গলাশিলা মুরগিটা আর দেশি মুরগিটা, দেশি মুরগি থেকে অলমোস্ট ডাবল গলাশিলা মুরগিটা। কারণ গলাশিলা মুরগি দেশি মুরগির থেকে 1 মাসের ছোট, তারপরও সে পাহাড়ি মুরগির জন্য সে এতটা বড় হয়েছে। এই মুরগিগুলো 2-2.5 কেজি পর্যন্ত হয়, আর দেশি মুরগিগুলো সর্বোচ্চ 1200 গ্রাম পর্যন্ত হয়, সর্বোচ্চ 1.5 কেজি, সর্বোচ্চ হলে 1.5 কেজি। কিন্তু এই যে পাহাড়ি মুরগি 2.5 কেজি 3 কেজির মতো মুরগি হয়ে যায় সে 2-3 বার ডিম পাড়ার পরে পরিপূর্ণ ম্যাচিউর হলে। আর মোরগ তো মনে করেন যে আপনার সেটা 4 কেজি পর্যন্ত মোরগ হয়ে যায়। এই দেশি মুরগি আজকে আলহামদুলিল্লাহ এখন বাজে 4টা, আমি 3 পিস পর্যন্ত ডিম পেয়েছি। আর ওই নিয়ে তো আর রেস্টে আছে, কিছুদিন তো ওনার ডিম দেবে পুরনো মুরগিটায়। দেশি ফ্লকে পরিপূর্ণ ডিম পেয়ে গেছি 100%। দেশি মুরগির ডিমটা আমি আমার পাত্রে রেখে দিই। এবার আসবো আমি আমার ফার্মি ফ্লোকে আমার আছে টোটাল 8 পিস মুরগি। এই পাশে 4 পিস, যারা আজ থেকে 4 মাস আগ থেকে কন্টিনিউ রানিং তারা ডিম দিচ্ছে। আর এই পাশে আছে 4 পিস মুরগি, 1 পিস মোরগ সহ। এরা নতুন রানিং ডিম আসছে, এদের বয়স হচ্ছে 5.5 মাস। তা আজকে আমি 8 পিস মুরগি থেকে টোটাল 4 পিস ডিম পেয়েছি। কখনো আমি 7 পিস ডিম পাই, কখনো 8 পিস পাই, কখনো 3 পিস পাই, কখনো 2 পিস পাই। কেন এই সকল মুরগিকে কিছু 2-1 দিন রেস্ট করে মুরগিগুলো। আবার খাবারটা আমি ধরেন একটু কমিয়ে দিয়েছিলাম। গত কিছুদিন আগে খাবারটা খুব গরম যাওয়াতে তাদেরকে আমি দুপুরে খাবারটা দেইনি। দুপুরে খাবারটা কিছুদিন আগে না দেওয়ার কারণে এখন ডিমে আমি ইফেক্টটা কীভাবে পাচ্ছি আপনারা সকলেই জানেন। একটা ডিম মুরগির গর্ভাশয় থেকে ডিমটা পাড়া পর্যন্ত মিনিমাম 12 থেকে 14 দিন সময় লাগে। আমি যদি 10 দিন আগে খাবার কম দেই সেই ডিমের ইফেক্ট আমি এখন পাবো। তার জন্য এই কিছুদিন আগে যে পর্যাপ্ত তাপদাহ গেছে, তখন এই মুরগিগুলো সুস্থ রাখার জন্য মুরগিকে ডিম পাড়ার জন্য বা ডিম তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত খাবারটা দেয়নি। তার দরুন আমি ডিম আমার ফ্লকে হয়তো বা 50% পাচ্ছি, 80-90% পাচ্ছি না। এখন যে খাবারটা আমি কন্টিনিউ দিচ্ছি, যে ঠান্ডা পড়ার কারণে খাবারটা যে দিচ্ছি ঠান্ডা পড়ার কারণে, ইনশাল্লাহ আগামী 10-12 দিন পরে এই ফলাফলটা আমি আপনাদেরকে জানাতে পারবো যে মুরগি 80% কি 90% ডিমে আসবে। এই ফার্মির ফ্লক নিয়ে আমি নতুন করে কিছু বললাম না। ফার্মির ফ্লকটা এক কথায় একটা অসাধারণ একটা ভেরিয়েন্ট মুরগি, ঘরোয়া পর্যায়ে পালার জন্য কোনো ঝুট ঝামেলা নাই। এদের একটাই সমস্যা, এরা খুব নয়েজি হয়, অনেক সাউন্ড করে। মুরগিগুলো খুবই সবসময় ছটফট করে, খুবই চঞ্চল মুরগিগুলো। আর এদের আর কোনো আমি বাড়তি কিছু বলবো না। এদের মোরগগুলো বেশি ওজন হয় না। মুরগিগুলো সাধারণত 1 কেজি 200 থেকে 300 গ্রাম হয়। মোরগগুলো 1.5 কেজি থেকে 2 কেজি হয়। কনস্ট্যান্ট একটা ইউনিফর্মিক কালার হয়ে থাকে। আমার এখানে যে ফার্মি ভেরিয়েন্টগুলো আছে আমি মনে করি আলহামদুলিল্লাহ এগুলো সঠিক একটা জাত। এই জাতের আউটপুট, ডিমের ভেরিয়েন্ট, গোশের ভেরিয়েন্ট সব দিক দিয়ে আমি খুবই সন্তুষ্ট। এবার আপনাদেরকে আমি দেখাবো আমার আরেকটা ম্যানেজমেন্টের লেভেল। আমার এতগুলো ফ্লক আমি যে রাখার পরও আমার কিন্তু একটা সিস্টেম রাখা লাগে। দেখেন এই পাশে, দেখেন আমার এই পাশে খাঁচায় 3টা ইউনিট, 1, 2, 3টা ইউনিট আলাদা করে ভাগ করে রাখা আছে। এগুলো হচ্ছে কোয়ারেন্টাইন ইউনিট বা মুরগির হসপিটাল। মুরগি যদি কখনো আমার এই ফ্লকের ভিতরে কোনো মুরগি যদি অসুস্থ হয় বা সে যদি তার অ্যাক্টিভিটি যদি সাধারণ থেকে একটু ডিফারেন্ট কিছু মনে হয়, তখন এই মুরগিটাকে নিয়ে এখানে আমি রাখি। তাকে আমি আলাদা খাবার দিই, আলাদা পানি দিই, তাকে 1, 2, 3 দিন অবজারভেশন করি। যদি সেখানে তাকে দেখি যে সে অলমোস্ট সব দিক দিয়ে ঠিক আছে, তখন তাকে তার ফ্লকে আমি পাঠিয়ে দিই। না ঠিক থাকলে তাকে এখান থেকে আমি অন্যত্র স্থানান্তর করি। কারণ অসুস্থ মুরগি আমার এই ফার্মে আমি রাখি না, সম্পূর্ণ আলাদাভাবে করে নিয়ে যাই। তার জন্য দেখেন আমার যে উপরিভাগে আরেকটা খাঁচা রাখা আছে, যেটা লং টাইম যদি কোনো মুরগিকে ট্রিটমেন্ট করা লাগে আমি ওই খাঁচাতে রাখি। আপাতত পুরে উঠে রাখছি। আরেকটা খাঁচা আমার আছে, যেই খাঁচাতে আমার আপাতত 2টা মুরগি ট্রিটমেন্টে আছে। 2টা মুরগি ছোট্ট একটা খাঁচাতে আছে, এটা আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। আর এই মুরগিটা দেখেন আলাদাভাবে রাখা আছে।
এটা আজ থেকে 1 মাস আগে প্যারালাইসডের মতো হয়ে গেছিলো। এখন আল্লাহর মধ্যে পরিপূর্ণ সুস্থ। মুরগিটা ডিমে আসবে। এখন আমি তাকে ওদের দলে যখন দিয়েছিলাম অন্যান্য মুরগিকে মেনে নিতে পারেনি, পর্যাপ্ত ঠোকরা ছিল, তাই তাকে আমি এখানে আলাদাই রাখছি। তো এরকম যদি আপনাদের ফার্মে যদি এরকম যদি আলাদা ব্যবস্থা না রাখেন তাহলে আপনারা মুরগিকে ভালোভাবে তত্ত্বাবধান করতে পারবেন না। তো এই জিনিসটা একটা ফার্মের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর না, সবসময় আপনার মুরগির ফ্লকের জন্য 2-1টা খাঁচা সবসময় আইডল রাখতে হবে। যে কোনো সমস্যা যে কোনো সময় একটা মোরগ মুরগিকে সাইড করে রাখার জন্য এটা ফার্মের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা আপনাকে সবসময় রাখতেই হবে। আর এবারে আমি আসব আপনাদের কাছে আমার ব্রাহ্মা ভেরিয়েন্টটা নিয়ে। ব্রাহ্মা ভেরিয়েন্টটা নিয়ে যে ব্রাহ্মা ভেরিয়েন্ট নিয়ে আপনারা সকলেই জানেন ব্রাহ্মার বয়স অস্ট্রোলাপেরই মতোই 4 মাস 22 দিন। কিন্তু অস্ট্রোলাপ পাহাড়ি দেশি সব মুরগি কিন্তু 4.5 মাসের ভিতরে ডিমে চলে আসছে। কিন্তু ব্রাহ্মা তাদের রেসপন্সে এখনও ডিমের কোনো খবর নাই। কিভাবে নাই? ইতিপূর্বে আমি ব্রাহ্মা পালন করি নাই। কেন বলতেছি? ব্রাহ্মার যে 2টা মোরগ আছে, এই একটা মোরগ, এই একটা মোরগ দেখেন ঈগল পাখির মতন। এই মুরগির এই যে খাঁচাটা এখান থেকে এই সব খাঁচাগুলোর উচ্চতা 20 ইঞ্চি। আর এই খাঁচার উচ্চতা রাখা হয়েছে 24 ইঞ্চি 2 ফিট। এখনই ব্রাহ্মার মাথাটা ঠিক গেছে ওর ভিতরে। এখানে আমার লাইট কালার ব্রাহ্মা ছিল 4 পিস, বাপ কালারের ব্রাহ্মা ছিল 4 পিস। এবারে তীব্র গরমে আমার একটা এই লাইট কালারের ব্রাহ্মা স্ট্রোক করে মারা গেছে, আমি বুঝতে পারিনি। বাকি আছে 3টা লাইট কালারের ব্রাহ্মা, যার ভিতরে 2টা মোরগ হয়েছে, একটা মুরগি হয়েছে। আর বাপ কালারের 4টাই দেখতেছি মুরগি হয়েছে। ব্রাহ্মা মোরগগুলো এখন তাদের দেখেন মুখের ফুল অতটা দৃশ্যবান হয়নি, এবং তারা দেখেন এই যে ফুলগুলো অনেক সুন্দর হয়, দৃশ্যবান হয়নি। তারপরে তাদের মুখের অভাব দেখে বুঝতে পারতেছি যে এরা মোরগ, কিন্তু মোরগ সুলভ এখন তারা ডাক দিচ্ছে না। কিন্তু এই 2জন যে মোরগ তা বোঝা যাচ্ছে এরা খুব অ্যাগ্রেসিভ, ঝগড়া করে, এবং অন্য থেকে অনেক উঁচা, অনেক হাইট, একদম ঈগল পাখির মতন। দেখেন আমি নিয়ে এসেছি, এদিকে আসো, দেখেন এই যে দেখেন তারা খুবই মিশুক। মুখের অভাবটা মুখটা একটু ঝুম করে দেখাও, তাহলে বুঝতে হবে। এই দেখেন এদের মুখগুলো, আর এইটা মুরগিটা দেখেন, 2টার মুখের অবস্থা। এদের মুখের ফুলগুলো আরও একটু বড় হবে এবং দেখতে অনেক সুন্দর হয়। মুখের ফুলটা ব্রাহ্মা, এটা অরিজিনাল যাতে ব্রাহ্মা টপের যেই ফুলটা হয় সেটা 3টা পার্ট হতে হবে। এটা 3টা পার্ট দেখানো অলরেডি উঠতেছে, একটা পার্ট হলে সেটা অরিজিনাল ব্রাহ্মা না। আর নাক মুখ পরিপূর্ণ রেড হয়ে যাবে। এবং তারা এই পর্যন্ত, এই যে আজকে তাদের বয়স যে 4.5 মাস, এই পর্যন্ত তারা এখন মোরগ সুলভ আর যে মোরগের যে ডাক, এটা তারা এখন দিচ্ছে না। তাহলে বুঝতে পারলাম এদের ডিমে আসতে এখনও 1 মাস থেকে 1.5 মাস আমার দেরি হতে পারে। এই একটা মোরগ। সব কিছু মিলিয়ে এই ব্রাহ্মা মুরগির আপডেট। আপনারা এই ব্রাহ্মা মুরগি দেখেন, এই যে অবস্থা, তারা ধরা দিতে চায় না। এই একটা মোরগ, এই একটা মুরগি, এগুলো সব কিছু মিলিয়ে আমার সব থেকে সুন্দর লাগে এই মুরগিটা। ওই যে শেষ ভাগে আছে, একদম পরিপূর্ণ, গলার মালাগুলো এত সুন্দর, পাখাগুলো সব দিক দিয়ে সাইনগুলো একদম পরিপূর্ণ 100%, যেটা খুবই সুদর্শন একটা মুরগি, ফ্যান্সি আইটেমের। আর আপনাদের অনেক ভাইদের কোশ্চেন ছিল, অনেক ভাইদের জিজ্ঞাসা ছিল আমার ভিডিওতে, আপনারা বলেন যে ভাই এই মুরগিগুলো ওজন কেমন? দেখেন ভাই, আমি 1 মাস আগে এই মুরগিগুলো বিক্রি করছি 3 কেজি ওজন, 2 কেজি 700 গ্রাম থেকে 3 কেজি ওজন। আর মুরগিগুলো তখন মাপছিলাম 1 কেজি 400, 1 কেজি 500। এখন আমি এই মুরগিগুলোকে এখন আটকিয়ে দিছি। এখন মুরগিগুলো সবটির পেটে ডিম। এখন যদি মুরগি ধরতে যারা লাফালাফি করবে, যদি একটা ডিম ভেঙে যায়, আমার একটা মুরগি মারা যাবে। এই সময় মুরগিগুলোকে ভয় দেখানো যাবে না। আর মুরগগুলো আমার যে অ্যাজাম্পশন, এরা অলমোস্ট 3 কেজি ওজন। মুরগগুলো আপনার 2 কেজি চলে আসে। দেখেন কীভাবে লাফাচ্ছে। এরকম লাফালাফি করানো মুরগিকে ভয় দেখানো যাবে না এই মুহূর্তে। তা ভাই আমি আপনাকে বলি, ইনশাল্লাহ যদি সুযোগ পাই, আমি এই অস্ট্রেলাপের মুরগি ওজন করে আপনাকে পরবর্তীতে দেখাবো সুবিধা মতো সময়। আর আরেক ভাই বলছেন ভাই আপনি কি কৃত্রিম প্রজনন করেন কিনা? না ভাই, কৃত্রিম প্রজননটা আমার কাছে একটা শোভনীয় কাজ মনে হয় না, যারা করেন আমি তাদের সাথে কোনো দ্বিমত নাই, কিন্তু এটা আমার কাছে একটু ডিফারেন্ট এবং অড লাগে। এবং আমি আমার খাঁচার ভিতরে মুরগি থেকে আমি
90% সফল বীজ ডিম পাচ্ছি। এবং আপনারা ভিডিও শুরুতে দেখছেন ফার্মি মুরগি ব্রিড করছে, ইতিপূর্বে অস্ট্রেলাভও ব্রিড করছে, আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। ভবিষ্যতে আমাদের ভিডিও করার সময় যদি এরকম একটা পয়েন্ট আসে আমি আপনাদের দেখিয়ে দেবো। এতটুকু খাঁচা বেঁধে তারা সফলভাবে ব্রিডিং করতে পারে এবং আমরা দেখছি। এবং ফার্মি মুরগির বীজ ডিম ব্যাপারে আমি কতগুলো এক্সাম পাইছি, আমি যতগুলো বীজ ডিম বিক্রি করছি সকলের থেকে আমি রিভিউ পাইছি 80 থেকে 90% তারা বাচ্চা পেয়েছে। ইভেন্ট আগামীতে আমি ইনকিউবেটার দিয়ে আমি আপনাদেরকে বাস্তবে রিভিউ দেখাবো। আর অস্ট্রেলা ফার্মি এই যে সবগুলো নিয়ে যখন আমি কাজ করবো তখন আপনারা বুঝতে পারবেন। এই ছিল আমার খামারের সার্বিক অগ্রগতি। তা সব কিছু মিলিয়ে দেখেন আজকে আমার 2, 4, 5, 6, 7, 8, 9, 10টা ডিম। আলহামদুলিল্লাহ 10টা ডিম পেয়েছি। আমাদের ইতিপূর্বে আমরা সর্বোচ্চ 8টা ডিম পেয়েছিলাম, যেহেতু আমরা 8টা মুরগি রানিং ছিল। এখন 10টা ডিম পেয়েছি, মানে ইতিপূর্বের থেকে আজকে হচ্ছে সবচেয়ে বেশি ডিম পাওয়া। আর এই মুরগিগুলো ডিমে আসছে, পরিপূর্ণ যখন ডিমে আসবে তখন আপনাদেরকে আমি অবশ্যই সেটা শেয়ার করব, জানাবো। এটা একটা ভালো লাগা, খুবই ভালো লাগা, আনন্দে বুকটা ভরে যাচ্ছে। মহান রব্বুল আলামিনের কাছে অনেক কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে কাজ করতে পারেন। আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা চেষ্টা করলে এরকম 10টা ডিম কেন, আমি ইনশাল্লাহ আগামীতে প্রতিদিন আমি এদের থেকে 10টা 25টা ডিম পাবো ইনশাল্লাহ। প্রতিদিন 25টা ডিম পাবো। যদি প্রতিদিন 25টা ডিম না হোক 20টা ডিম যদি পাই তাহলে আমি কি বলবো, এটা আল্লাহ তাআলার শুকরিয়া করার আমাদের ভাষা আমার থাকবে না। ওইভাবে আমি ভেরিয়েন্টগুলো রেডি করছি। এখন আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করতে হবে যে ইয়া রব্বুল আলামিন আপনি আমার ফ্লকগুলোকে সুস্থ রাখবেন। কেননা এই ফ্লক সুস্থ রাখার কোনো এখতিয়ার বা কোনো দায়িত্ব বা কোনো ক্ষমতা আমার নাই, মহান রব্বুল আলামিনের ক্ষমতা। উনি আমাকে যদি নিয়ামত দেয় তাহলে আমি পাবো, নাহলে পাবো না। তা আপনাদেরকে এই যে ছোট পরিসরে আমার বাচ্চা, একদিনে বাচ্চা দেখিয়েছি, ডিম দেখিয়েছি, সব দেখিয়েছি, আজকে একটা পূর্ণাঙ্গ ফ্লগের সামনে দাঁড় করে নিয়ে আসলাম। এটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, কোনো ট্রেনিং প্রয়োজন নেই, কোনো কাউন্সেলিং প্রয়োজন নেই। আপনি শুরু করেন, কাজ করতে করতে আপনি শিখবেন। বিপদে পড়ছেন, বিপদে পড়ে ওখানে আপনি সলিউশন পাবেন। একজন যদি আপনাকে হাজারো কিছু বলে ওটা আপনি প্র্যাকটিক্যালি কিছুই মাথা ঢুকবে না। তা এই একটা মুরগির ফ্লগ, মানে ডিম তার দিয়ে বাচ্চা বানিয়ে সেই মুরগি আবার ডিম দিয়েছে, এই পুরো এরকম একটা সার্কেল। যদি 12 মাস 6টা ঋতুতে যদি আপনি মুরগিটাকে সুস্থ রাখতে পারেন, মেডিসিন ম্যানেজমেন্ট, ফ্লোর ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে, তাহলে আপনি আলহামদুলিল্লাহ মুরগি পালতে পারবেন। এটা কোনো রকেট সায়েন্স না। আর আরেকটা জিনিস আজকে আপনাদের দেখাবো। দেখেন আমার মুরগির, দেখেন পুটির অবস্থা, মুরগির পুটির অবস্থা দেখেন। মুরগির পুটি কীভাবে আমি রাখছি, এখানে অয়েল কালার দিয়ে রাখছি আমি, যাতে দ্রুত নামানো যায়। নিচে আমি একটু দেখাতে বলবো, নিচে দেখেন মাটির পুটির অবস্থা, সব দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হোক। আগামীতে আমি এটা ফ্লোর করবো। ফ্লোর করার আগ পর্যন্ত আমি টেম্পোরারি আমি দেখেন কতটুকু ক্লিন রাখতেছি। উপর দিকে তো আমি দেখাতে বলতেছি, ওখানে ট্রে দেওয়া আছে। এরকম মুরগির ক্লিনটা নিশ্চিত করতে হবে সবসময়, তাহলে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের বরকত নিয়ামত পরিপূর্ণ পাওয়া যাবে। পরিষ্কার। আবার আমার ফার্মের চারদিকে দেখেন, এই পাশে দেখেন আমার এই সাইডে খোলা, ওই সাইডে খোলা, ওই সাইডে খোলা, একদম উপরি ভাগে টিনের, একদম উপর টিনের উপরি ভাগে দেখাতে পারবো। টিনের উপরি ভাগ দিয়ে আমি অন্তত 2 ফিট খোলা রাখছি, অ্যামোনিয়া গ্যাসটা উপরে ওঠে, ওটা আমার বেরিয়ে যায়। আমার এই পাশটা ওয়াল ছিল, এই পাশটা ওয়াল ছিল। গরমের শরীরে আমি ইমিডিয়েটলি রাতারাতি জানলা কেটে দিয়ে জানলা রেখে দিচ্ছি, যার ধরনের মুরগি থেকে যদি কোনো গ্যাস না হয়, মুরগিতে বাতাসের ফ্লোটা থাকে। এই সব কিছু মিলিয়ে আমার এই মুরগি ম্যানেজমেন্ট পূর্ণাঙ্গ হয়নি। আমি চেষ্টা করছি। আপনারা যদি এগুলোর দিকে লক্ষ্য রেখে যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ ফার্মিং ক্ষেত্রে আপনারা সফল হবেন। আর মেডিসিনের ব্যাপারে আপনি একটা বিশদ একটা অভিজ্ঞতার ব্যাপার লাগবে, সেটা আপনি মুরগি লালন পালন শুরু করলে এটা পেয়ে যাবেন। আস্তে এত নয়েজ, আর কথা বলতে দেবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ সকলে আমার এই প্রচারটাকে একটু শেয়ার করে দিয়েন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে সকলের কাছে আমি এটা গ্রহণযোগ্যভাবে জানাতে পারি। এই হচ্ছে আমার আপনাদের সামনে সার্বিক আমার ফার্মের প্রতিবেদন।
ইনশাআল্লাহ আগামীতে আবার নতুন কিছু নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই আল্লাহর কাছে দোয়া করে ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।